রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় 5 ডাকাত গ্রেপ্তার। ইসরায়েলি হামলার আশঙ্কায় বাংলাদেশি রাষ্ট্রদূত রাতে বাসভবনের বাইরে ছিলেন। ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে, বলছেন ট্রাম্প। সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের। ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে, বলছেন ট্রাম্প। ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানের আকাশের উপর আমাদের সম্পূর্ণ এবং নিখুঁত নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, ইরানের ভালো মানের আকাশ পর্যবেক্ষণ যন্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। এসবের সংখ্যাও কম ছিল না, কিন্তু সেগুলো আমেরিকার তৈরি, পরিকল্পিত ও নির্মিত প্রযুক্তির ধারে কাছেও নয়। এই কাজ আমেরিকার মতো আর কেউ ভালোভাবে করতে পারে না। ইসরায়েলকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা ও সরঞ্জাম দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর এই হামলায় ওয়াশিংটন কোনোভাবেই জড়িত নেই বলে যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে আরও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে এমন সতর্কতা উচ্চারণ করেছেন। কাতজ বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন, তাহলে তার পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে। 2003 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। পরে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কাতজ বলেছেন, আমি ইরানের স্বৈরাচারী এবং সর্বশেষ জানাবো, 2 থেকে 3 সপ্তাহ ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় 5 ডাকাত গ্রেপ্তার। রাজবাড়ীর চন্দনীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের 5 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর মামলা দায়ের হলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত 23 মে দিবাগত রাত 1:45টার দিকে রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী এলাকায় ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে অজ্ঞাতনামা 15 থেকে 20 জন ডাকাতি করেন। ডাকাতরা লোহার রড, কাঠের বাটাম, ধারালো স্যান্দা, চাপাতি নিয়ে বসত বাড়ির বাইরের বাউন্ডারির তারকাটা গেটে প্রথমে বাড়ির সীমানায় এবং পরে বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদের একজন ব্যবসায়ী বিশ্বনাথের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বিশ্বনাথের স্ত্রীকে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে হত্যা করার ভয় দেখিয়ে বাড়িতে থাকা 6 লাখ টাকা ও 5 থেকে 6 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ী বিশ্বনাথের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতের বিরুদ্ধে গত 24 মে রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব বলেন, ব্যবসায়ী বিশ্বনাথের বাড়িতে গত 23 মে দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। এরপর গত 16 জুন রাতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ডাকাত দলের সক্রিয় 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতের কাছে ব্যবহৃত একটি পিকআপ, একটি বোল্ট কাটার সহ অন্যান্য সরঞ্জামাদি ও 6টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ইসরায়েলি হামলার আশঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত রাতে বাসভবনের বাইরে ছিলেন। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে তেহরানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রাণহানির ঝুঁকি থাকায় বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী গতকাল রাতে নিজের বাসভবন ছেড়ে অন্যত্র অবস্থান করেছেন। এমন অবস্থায় শতাধিক বাংলাদেশি ও দূতাবাসের কূটনীতিক ও কর্মচারীদের পরিবারের সদস্য সহ প্রায় 140 ব্যক্তিকে সাময়িকভাবে অপেক্ষাকৃত ইসরায়েলি হামলার আশঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত রাতে বাসভবনের বাইরে ছিলেন।
ইসরায়েলের অব্যাহত হামলার কারণে তেহরানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রাণহানির ঝুঁকি থাকায় বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী গতকাল রাতে নিজের বাসভবন ছেড়ে অন্যত্র অবস্থান করেছেন। এমন অবস্থায় শতাধিক বাংলাদেশি ও দূতাবাসের কূটনীতিক ও কর্মচারীদের পরিবারের সদস্য সহ প্রায় 140 ব্যক্তিকে সাময়িকভাবে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এর বাইরে তেহরান সহ ইরানের যেসব স্থানে হামলা হচ্ছে সেসব স্থান থেকে বাংলাদেশের নাগরিকদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে সরকার অনুরোধ করেছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী আজ ঢাকায় ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, চ্যান্সারি ও রাষ্ট্রদূতের বাসভবন হামলার শিকার হওয়ার ঝুঁকি বেশি ছিল, তাই রাষ্ট্রদূত গতকাল রাতে নিজের বাসা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে এমন সতর্কতা উচ্চারণ করেছেন। কাতজ বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন তাহলে তার পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে। 2003 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। পরে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কাতজ বলেছেন, আমি ইরানের স্বৈরাচারী নেতাকে সতর্ক করে দিচ্ছি, তিনি যেন ইসরায়েলি বেসামরিক জনগণের উপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালানো বন্ধ করেন। ইসরায়েলের এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তিনি যদি ইসরায়েলের বিরুদ্ধে এই পথ বেছে নেন তাহলে ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি স্মরণ করা উচিত তার। তিনি বলেন, আমরা আজও তেহরানের শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখব। একই সঙ্গে তিনি তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করেন। 2 থেকে 3 সপ্তাহ ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান জুড়ে ইসরায়েলের টানা হামলার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই অভিযান 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত চালানো হতে পারে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে অভিযানের ব্যাপ্তি নির্ধারণে রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের উপর। এদিকে তেহরানের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হামলার আগে ইরানিদের সরে যেতে এক নজিরবিহীন সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, আমাদের হাতে একটি সামরিক লক্ষ্যবস্তুর তালিকা আছে যা আমরা দ্রুত শেষ করতে পারি, কিন্তু যদি তারা সরকারি প্রতীক বা অর্থনৈতিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করার সিদ্ধান্ত নেন তাহলে সময় আরো লাগবে। এই হামলার পেছনে চূড়ান্ত লক্ষ্য হিসেবে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে এতটাই ক্ষতিগ্রস্ত করা যাতে তারা আবার আলোচনার টেবিলে বসে এবং কঠোর একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই কর্মকর্তা আরো জানান, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলকে বার্তা দিয়েছে তারা হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা আঘাত বন্ধ করতে প্রস্তুত এবং আলোচনায় ফিরতে চায়। তবে তার জন্য ইসরায়েলকে প্রথমে থামতে হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইতোমধ্যে নাতানজের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তবে ফার্দো স্থাপনায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম। তেহরানে হামলার আগে একটি নজিরবিহীন সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পার্সিয়ান ভাষার মুখপাত্র কামাল বেহহাসি বলেন, প্রিয় নাগরিকগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে তেহরানের 3 নম্বর জেলার নির্দিষ্ট এলাকা অবিলম্বে খালি করুন। তিনি জানান, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনী এই এলাকায় অভিযান চালাবে, ঠিক যেমনটি বিগত কয়েকদিন তেহরানের অন্যান্য অংশে অভিযান চালানো হয়েছে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। শুক্রবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষের প্রায় 250 জন নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষের প্রায় 250 জন নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।